রহিম। কুলিয়ারচর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম পত্র নিয়ে আলোচনা করব। মোহাম্মদ আলী খান, সহকারী অধ্যাপক, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। আজ আমি প্রথম পত্র নেওয়ার কথা ছিল। প্রথম পত্রের তরঙ্গ চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তরঙ্গ নিয়ে কথা বলবো। তরঙ্গ কাকে বলে? তরঙ্গ, ধরো তুমি ধান খেতে দাঁড়িয়ে, তরঙ্গ তো আমরা তরঙ্গ শব্দটার সাথে খুব পরিচিত না হলেও তরঙ্গের বিকল্প শব্দ ঢেউ, ওয়েভ বা ঢেউ। ঢেউ সম্পর্কে আমরা সবাই জানি, পুকুরে একটা ঢিল দিলেই ঢেউ তৈরি হয়। আবার ধরো ধান ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছো, তাহলে কি হয়, ধান খেতে যখন বাতাস প্রবাহিত হয় তখন একটা ঢেউ খেলে যায়। আর এইটার উপর যদি তুমি একটা কাগজ ফেলে দাও, তাহলে কি হবে? কাগজটা কি এখানে বসে থাকবে? না, কাগজটা সামনের দিকে অগ্রসর হবে। আবার খেয়াল করো, ধান গাছে ঢেউ হচ্ছে ঠিকই, কিন্তু ধান গাছগুলি কিন্তু নড়াচড়া করছে, কিন্তু স্থানচ্যুত হচ্ছে না। এইটাই তরঙ্গ। এই তরঙ্গ বা ঢেউ আমরা সবাই চিনি, কিন্তু আমরা সংজ্ঞাটা দিব কিভাবে? বিজ্ঞানের ছাত্র হিসাবে তো সংজ্ঞায়িত করতে হবে তরঙ্গ কাকে বলে। এইটা দেখো, একটা পর্যাবৃত্ত আন্দোলন লাগবে। পর্যাবৃত্ত আন্দোলন, একটা পর্যাবৃত্ত আন্দোলন যদি সামনের দিকে একটা মাধ্যমের সাথে একটা জড় মাধ্যম লাগবে, একটা জড় মাধ্যমের মাধ্যমে যদি সামনের দিকে শক্তি সঞ্চার, কিন্তু কণাগুলো স্থানচ্যুত হবে না। তাহলে এটাকে তরঙ্গ বলবো। এখন দেখো, আমি পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করছি। একটি পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের সাহায্যে যদি সামনের দিকে অগ্রসর হয়, এক স্থান হইতে অন্য স্থানে শক্তি সঞ্চার করে, কিন্তু কণাগুলো স্থানচ্যুত হয় না, তাহলে সেটাকে বলা হয় তরঙ্গ। একটা পর্যাবৃত্ত আন্দোলন হবে, জড় মাধ্যমের সামনে দিয়ে শক্তি সঞ্চার করবে। এই যেমন ধান খেতে কি করলো, ধান গাছের উপর যে কাগজটা সামনের দিকে চলে গেল, একটা শক্তি সৃষ্টি হয়েছে বলেই তো এই ঢেউটা না থাকলে কিন্তু এই কাগজটা সামনের দিকে যাইতো না। কাজেই এই ঢেউ একটা শক্তি সঞ্চার হয়েছে, এইটাকেই বলা হয় তরঙ্গ। একটি পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের সাহায্যে যদি এক স্থান হইতে অন্য স্থানে শক্তি সঞ্চার করে, কিন্তু কণাগুলো স্থানচ্যুত হয় না, এটাকেই বলা হয় তরঙ্গ। যেমন আরেকটা সহজ উদাহরণ দিলেই তরঙ্গ বোঝা যাবে। যেমন বিজয় দিবসের দিন বাচ্চারা কি করে? ডিসপ্লে করার সময় তরঙ্গের সৃষ্টি করে। বাচ্চাগুলি লাইন ধরে দাঁড়িয়ে থাকে, উঠবস করে, উপরের দিকে বসে আর দাঁড়ায়, এতে এইভাবে তরঙ্গের সৃষ্টি হয়। কিন্তু বাচ্চাগুলো কিন্তু স্থানচ্যুত হচ্ছে না, স্থানচ্যুত না হয়েই তরঙ্গের সৃষ্টি করছে। ঠিক এইরকম পর্যাবৃত্ত আন্দোলন জড় মাধ্যমের সাহায্যে শক্তি সঞ্চারণ করবে, কিন্তু কণাগুলো স্থানচ্যুত হবে না, এইটাকেই বলা হয় তরঙ্গ। এই যে আমি কথা বলতেছি, এই কথাগুলি তোমার কান পর্যন্ত পৌঁছতেছে একটি তরঙ্গের মাধ্যমেই, তোমার কান পর্যন্ত পৌঁছতেছে। পানিতে ঢেউ হলে সেই ঢেউগুলি কিনারা পর্যন্ত আসে, এইগুলি আমরা দেখে অভ্যস্ত। এবং এই তরঙ্গগুলিকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। আরেকটা আছে, তার নাম হচ্ছে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আর তাড়িৎ চুম্বক তরঙ্গ সেটা আমরা দ্বিতীয় পত্রে আলোচনা করব। পার্থক্যটা এই যে যান্ত্রিক তরঙ্গ যেটা নিয়ে আমরা আলোচনা করব, এই তরঙ্গের মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু তাড়িৎ চুম্বক তরঙ্গ কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা শূন্য মাধ্যম দিয়েই যায়। এটা আমরা দ্বিতীয় পত্রে পড়াশোনা করব। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে তরঙ্গ, সেটি হচ্ছে যান্ত্রিক তরঙ্গ।
যান্ত্রিক তরঙ্গের সংজ্ঞাটা আমরা দিলাম। এখন এই তরঙ্গের মধ্যে কতগুলি জিনিস আছে আমাদের চিনতে হবে। এটা একটা তরঙ্গ আঁকলাম, এটা একটা তরঙ্গ। তরঙ্গের এখন 1 নম্বর সংজ্ঞা হচ্ছে পর্যায়কাল কাকে বলে। পর্যায়কাল, পর্যায়কাল কাকে বলে, অর্থাৎ একটা তরঙ্গ এইখান থেকে শুরু এখানে শেষ, একটা তরঙ্গ দিতে যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল বা তরঙ্গ কাল। কাল মানে সময়, কতটুকুর সময়, একটা তরঙ্গের সময়। একটা তরঙ্গ দিতে যে সময়ের প্রয়োজন তাকে বলা হয় পর্যায়কাল। এবার আসো সহজ, একটা তরঙ্গের সময়কে বলা হয় পর্যায়কাল। তারপরে আসি আমরা কম্পাঙ্কে। কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হইছে 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময়ে যতগুলি তরঙ্গ দিতে পারে। ধরে নিলাম 1 সেকেন্ড সময়ে এই অনেকগুলি তরঙ্গ দিছে। এখানে আমরা যদি তরঙ্গগুলি গণি 1টা 2টা 3টা, তাহলে এর কম্পাঙ্ক 3। এর কম্পাঙ্ক 3 মানে কি? 3 মানে হচ্ছে কোনো জিনিসের কম্পাঙ্ক বললো 3, তার মানে আমরা কি বুঝবো? বুঝবো এই যে 1 সেকেন্ড সময়ে সে 3টা কম্পাঙ্ক দেয়। আর কারো পর্যায়কাল ধরলাম 2 সেকেন্ড, তাহলে কি বুঝলাম? যে একটা তরঙ্গ দিতে 2 সেকেন্ড সময় খরচ করে, একটা তরঙ্গ দিতে 2 সেকেন্ড সময় খরচ করে। আর কম্পাঙ্ক হইছে 1 সেকেন্ডে যতগুলি কম্পাঙ্ক দিবে। কারো কম্পাঙ্ক 50, কি বুঝলাম? যে ওই জিনিসটা 1 সেকেন্ড সময়ে 50 বার কেঁপে ওঠে। এই হচ্ছে পর্যায়কাল আর কম্পাঙ্ক। পর্যায়কাল সাধারণত আমরা টি দ্বারা প্রকাশ করি, আর কম্পাঙ্ক এফ বা এন যাই দাও, এফ দেও দেয়, এন দেও দেয়। পর্যায়কাল মানে কি? একটা কম্পনের সময়। আচ্ছা, তাহলে এর পর্যায়কাল ধরলাম টি, তাহলে টি সময়ে কয়টা কম্পাঙ্ক দিবে? টি সময়ে কম্পাঙ্ক দিবে একটা। টি সময়ে কম্পাঙ্ক দিবে একটা, তাহলে একক সময়ে কম্পাঙ্ক কত দিবে? 1/tt। কি বললাম? এর পর্যায়কাল টি। টি মানে কি? ওই টি সময়ে কয়টা কম্পন দিবে? একটা। লিখলাম টি সময়ে কম্পন দিল একটা, তাহলে একক সময়ে কম্পন দিবে কয়টা? 1/t। আবার একক সময়ে যে কম্পাঙ্ক দেয় সেই সংখ্যাটাকে বলা হয় কম্পাঙ্ক। একক সময়ে যে কম্পনটা দেয় সেই কম্পাঙ্ককে বলা হয় কম্পাঙ্ক। তাহলে এইটাকে আমরা কম্পাঙ্ক বলতে পারি। তার মানে f = 1/t, একটা আরেকটার বিপরীত। কি শিখলাম? কম্পাঙ্ক পর্যায়কালের 1/, বিপরীত। এখন আসি আমরা তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, বা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে অতটুকু, অর্থাৎ এইটা আমি কিভাবে বুঝাবো কথার দ্বারা যে এইখান থেকে এইটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমরা যে চলাফেরা করি, আমরা কিভাবে চলাফেরা করি? গড়ায় গড়ায় চলি না, উড়ে উড়ে চলি না, হেঁটে হেঁটে চলি। তা আমরা যদি হেঁটে হেঁটে চলি, অর্থাৎ স্টেপ দিয়ে দিয়ে চলি, একটা স্টেপ দিলে যদি আমি এক স্টেপে যদি আমি 2 ফুট যাই, তা আমার তো কত হইল? 2 ফুট। স্টেপের দূরত্ব 2 ফুট। একটা স্টেপের দূরত্বকেই আমার স্টেপ দূরত্ব বলবে। আমি স্টেপ দিয়ে যাই, আমার স্টেপ দূরত্ব। আর শব্দ কিভাবে যায়? শব্দ স্টেপ দিয়ে যায় না, তরঙ্গ আকারে যায়। একটা তরঙ্গ দিয়েছে যে দূরত্ব অতিক্রম করবে ওইটাই তার তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটা তরঙ্গ দিতে যে সময় খরচ করবে সেই সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। সহজভাবে মনে রাখার উপায়, একটা তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। এটা সাধারণত ল্যামডা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য ক্লিয়ার হইল যে একটা তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। জিনিসগুলি চিনলেই নিজেই সংজ্ঞা তৈরি করতে পারবা। এইটা তরঙ্গ দৈর্ঘ্য। এখন কিভাবে বলবা তুমি? একটা তরঙ্গ দিয়ে যত দূর অতিক্রম করে এটাই তার তরঙ্গ দৈর্ঘ্য। এবার আসো বিস্তার কাকে বলে। বিস্তার, বিস্তার হয়েছে এই জায়গাটার বিস্তার, এতটুকু বিস্তার, অথবা এইটুকু বিস্তার। অর্থাৎ এটা উপরে বা নিচে বা ডানে বা বামে
যত দূরত্ব সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে কম্পনের সময় উপরে নিচে অথবা ডানে বামে যতটুকু দূরত্ব সর্বাপেক্ষা বেশি যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটুকুই বলা হয় বিস্তার। এখানে এইটা বিস্তার আর পজিটিভ, আর এটা নেগেটিভ, উল্টা দিকে এটাও বিস্তার এটাও বিস্তার। সর্বাধিক উপরে বা নিচে যে দূরত্ব অতিক্রম করে তাহাকে বলা হয় বিস্তার। এবার আসো 9 দেখে আসছো যে একটা প্রমাণ আছে যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই প্রমাণটা আমি দেখাবো। মনে করো একটা কম্পনের পর্যায়কাল টি, পর্যায়কাল টি এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। পর্যায়কাল টি এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। পর্যায়কাল টি মানে কি? ওই টি সময়ে সে কয়টা কম্পন দেয়? টি সময়ে একটা কম্পন দেয়, আর একটা কম্পনের দূরত্বকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ তাহলে আমি বলতে পারি টি সময়ে কয়টা কম্পন দেয়? একটা, আর একটা কম্পনের দূরত্ব কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমি বলতে পারি টি সময় খরচ করে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব বলতে পারি আমি ল্যামডা। যদি পর্যায়কাল টি হয় আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়, একটা তরঙ্গের অতিক্রান্ত দূরত্বকেই তরঙ্গ দৈর্ঘ্য বলে। এই জন্যই আমি লিখলাম টি সময় খরচ করে সে দূরত্ব অতিক্রম করবে ল্যামডা। তাহলে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব করবে কত? ল্যামডা বাই টি। একক সময়ের অতিক্রান্ত দূরত্ব কত? ল্যামডা বাই টি। আবার একক সময়ের অতিক্রান্ত দূরত্বকেই আমরা জানি বলে বেগ। তাহলে এটাকে আমি ভি ইকুয়াল টু ল্যামডা বাই টি লিখতে পারি। এটা একক সময়ের অতিক্রান্ত দূরত্ব, একক সময়ের অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। এই জন্যই এটাকে আমি বেগের সমান লিখছি, বেগ ইকুয়াল টু ল্যামডা বাই টি। সুতরাং ভি ইকুয়াল টু 1/t, একটু আগে আমরা দেখছি 1/t মানে হচ্ছে এফ কম্পাঙ্ক। তাহলে 1/t এর পরিবর্তে আমি লিখলাম এফ, আর ল্যামডা তো আছেই। তাহলে কি প্রমাণ হলো? এই যে দেখো, দুই লাইনেই কিন্তু তোমার প্রমাণ হয়ে গেল ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এবার আসো তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ কয় রকম? তরঙ্গ দুই রকম। একটাকে বলে আট তরঙ্গ আর একটাকে বলে লম্বিক তরঙ্গ। আমরা দুইটাই আলোচনা করব। প্রথমে আলোচনা করব আট তরঙ্গ। আট তরঙ্গ কাকে বলে, তারপরে আলোচনা করব আমরা লম্বিক তরঙ্গ। আট তরঙ্গ এবং লম্বিক তরঙ্গ। আট তরঙ্গের উদাহরণ মনে করো যে ছাদে আমরা কাপড় লাগানোর জন্য একটা তার টানাই, এখানে একটা খুঁটি আছে, এখানে একটা খুঁটি আছে, এখানে একটা তার আছে। এই তারটা আমরা তৈরি করলাম কাপড় শুকানোর জন্য। সবাই দেখছি এটা। মনে করো তারটা টান টান করে বাঁধা আছে। তাহলে এখানে যদি তুমি টান দাও তাহলে তারটা নিশ্চয়ই এইভাবে দুলতে থাকবে, একটা কম্পনের সৃষ্টি হবে। এটাই হয়েছে আট তরঙ্গ। তাহলে এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব তুমি একটু খেয়াল করে দেখো। এই তারটার কণাগুলির কম্পন হচ্ছে কিন্তু উপরে নিচে এই দিকে। এইভাবে আমি চিত্রায়িত করতে পারি। এর কম্পনগুলি এইভাবে হচ্ছে, উপরে নিচে দুলতেছে, কিন্তু তরঙ্গটা যাচ্ছে সামনের দিকে, এই দিকে। পরিষ্কার হয়েছে বিষয়টা? যখন তারটাকে একটু টোকা দিলেই তরঙ্গের সৃষ্টি হবে, তখন তারটা কিন্তু কাঁপতেছে উপরে নিচে, আর তরঙ্গটা অগ্রসর হচ্ছে সামনের দিকে। তাহলে এই কম্পনের দিক এবং অগ্রসর হওয়ার দিকের মাঝখানে কোণ সৃষ্টি হলো কত? 90 বা 100 কোণ। এটাই হয়েছে আট তরঙ্গ। তাহলে তুমি বুঝে থাকলে এখন সংজ্ঞা তুমি নিজেই বানাও। যে তরঙ্গর
যে তরঙ্গের কণাগুলির কম্পনের দিক এবং তরঙ্গের অগ্রসর হওয়ার দিকের মধ্যে সমকোণের সৃষ্টি হয় তাকেই বলা হয় আট তরঙ্গ। যে তরঙ্গের কণাগুলির কম্পনের দিক এবং অগ্রসর হওয়ার দিকের মধ্যে কোণের সৃষ্টি হয় 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে বলা হয় আট তরঙ্গ। পরিষ্কার? এবার আসি আমরা লম্বিক তরঙ্গ কাকে বলি। উদাহরণটা দিলেই তোমরা পরিষ্কার হয়ে যাবে। ধরো একটা স্প্রিং এরকম করে লটকে রাখছো, এখন এই স্প্রিংটাকে যদি এদিকে টান দাও, নিচের দিকে টান দিলে এটা কি করবে? দুলতে থাকবে। টান দিলে এটা দুলতে থাকবে, এইভাবে দুলতে থাকবে। তাহলে এইটার কণাগুলির কম্পনের দিক কিন্তু এই দিকে, উপরে নিচে। কণাগুলির কম্পনের দিক উপরে নিচে, আবার তরঙ্গের অগ্রসর হওয়ার দিকও এই দিকেই। তাহলে কি দাঁড়াইল? কণাগুলির কম্পনের দিক যেই দিক, তরঙ্গের অগ্রসর হওয়ার দিকও একই দিকে। তাহলে মাঝখানে কোণের সৃষ্টি হবে কত? তাহলে মাঝখানে কোনো কোণের সৃষ্টি হবে না, এরা থাকবে একজন আরেকজনের সমান্তরাল। তাহলে লম্বিক তরঙ্গ এটাই। এখন কিভাবে সংজ্ঞায়িত করব? যে তরঙ্গের কণাগুলির কম্পনের দিক এবং তরঙ্গের অগ্রসর হওয়ার দিক পরস্পর সমান্তরাল থাকে তাকে বলা হয় লম্বিক তরঙ্গ। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আমি আবার কনক্লুশন টানতেছি। আজকে কি কি পড়তে হবে ভাষায়? প্রথমে পড়বা তরঙ্গের সংজ্ঞা, তরঙ্গ কাহাকে বলে। তারপরে কি পড়লাম? তরঙ্গ নিয়ে কয়েকটা সংজ্ঞা শিখলাম আমরা। কি কি সংজ্ঞা? পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? এক সেকেন্ডে যে 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 কয়টা? এক সেকেন্ডের পর্যায়কাল মানে হচ্ছে একটি দোলনের সময় বা একটি কম্পনের সময় পর্যায়কাল। পর্যায়কালে পরে শিখলাম কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? এক সেকেন্ডে যতটি কম্পন দেয়। তারপরে শিখলাম তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ একটা তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। তারপর শিখলাম বিস্তার। বিস্তার কি? উপরে বা নিচে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, বিস্তার। তারপরে কিন্তু একটা প্রমাণ শিখাইছি আজকে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই প্রমাণটা সহজে আমি করে দিচ্ছি, 2 লাইনে প্রমাণটা হয়ে যায়। এই প্রমাণটা শিখবা। তারপরে শিখবা তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ কয় প্রকার বলছি? 8 তরঙ্গ, লম্বিক তরঙ্গ, এই 2টা প্রকার শিখবা। এখন সংক্ষেপে তুমি কিভাবে মাথায় রাখবা 8 তরঙ্গ কোনটা? যে কণাগুলোর কম্পনের দিক আর তরঙ্গের অগ্রসর হওয়ার দিক সমকোণ হতে হবে। আর এটা কণাগুলোর কম্পনের দিক এবং তরঙ্গের অগ্রসর হওয়ার দিক পরস্পর সমান্তরাল হতে হবে। এইটা হচ্ছে লম্বিক তরঙ্গ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। সামনের ক্লাসে আমি এই তরঙ্গের অধ্যায়ের বাকি যা আছে সেগুলি করানোর চেষ্টা করব। অবশ্যই অবশ্যই বাসায় পড়াশোনা করবা। বাসায় তোমরা পড়াশোনা করবা এবং সেই পড়াশোনাটার জন্য যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, তোমাকে সেই পড়াশোনাগুলোকে অগ্রগামী করার জন্য, অগ্রসর হওয়ার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস। কাজেই এই ক্লাসগুলো ফলো করবা এবং পড়াশোনা করবা, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। এই করোনাকালে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজকে এখানেই শেষ। খুদা হাফেজ।